আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার, তার টাইপ 1 ক্লাসটা করব। আমরা এই ক্লাস অর্থাৎ এই অধ্যায়টাকে ক্লাস তো না এই অধ্যায় আমরা এই অধ্যায়টাকে চারটা টাইপে ভাগ করছি। অর্থাৎ টাইপ 1 হচ্ছে হলো সাধারণ আলোচনা থাকবে, টাইপ 2 তে তোমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা থাকবে, টাইপ 3 তে তোমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা থাকবে এবং টাইপ 4 এ গাণিতিক সমস্যাগুলো থাকবে। তো আজকে আমরা টাইপ 1 অর্থাৎ সাধারণ আলোচনা করব। তো চলো আমরা আজকে টাইপ 1 এর ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়া, আমাদের এই অধ্যায়ের নাম কি? পদার্থের গঠন। পদার্থের গঠন অর্থাৎ স্ট্রাকচার অফ ম্যাটার। তোমরা দ্বিতীয় অধ্যায় পড়ছো পদার্থের অবস্থা, যে পদার্থের অবস্থা অনুযায়ী পদার্থ ছিল কত প্রকার ভাইয়া? 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়। আর এবার তোমরা পড়বা পদার্থের গঠন অর্থাৎ পদার্থের স্ট্রাকচার অনুযায়ী পদার্থ 2 প্রকার, একটা হচ্ছে হলো মৌলিক পদার্থ আর একটা হচ্ছে হলো যৌগিক পদার্থ। একটা কি ভাইয়া? মৌলিক পদার্থ আর একটা হচ্ছে হলো যৌগিক পদার্থ। তাহলে বলা যায় পদার্থ কত প্রকার ভাইয়া? পদার্থ হচ্ছে হলো 2 প্রকার, একটা হচ্ছে হলো মৌলিক আর একটা কি ভাইয়া? যৌগিক। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। অর্থাৎ আমরা সবাই আমরা সবাই লোহা চিনি, স্বর্ণ চিনি, এগুলো তো আমাদের চোখে সচরাচর দেখতেছি। তো এই যে লোহা স্বর্ণ, তুমি যদি এটাকে ভাঙো, যতই ভাঙো, এদের থেকে তুমি লোহা যদি ভাঙো, লোহা থেকে লোহা ছাড়া অন্য কিছু পাবা না। স্বর্ণ যদি ভাঙো, স্বর্ণ থেকে স্বর্ণ ছাড়া অন্য কিছু পাবা না। অর্থাৎ তুমি যে কোনো একটা পদার্থকে যদি ভাঙলে ওই পদার্থ ছাড়া তুমি যদি আর অন্য কোনো পদার্থ না পাও, তাহলে সেই পদার্থটা কি পদার্থ ভাইয়া? মৌলিক পদার্থ। এখন আসো, আমাদের এই পৃথিবীতে মোট বর্তমানে মৌল কয়টা? 118টা। মোট মৌল কয়টা ভাইয়া? 118টা মৌল। এই 118টা মৌলের ভিতরে 98টা মৌল হয়েছে হলো একদম প্রাকৃতিক। অর্থাৎ এখান থেকে 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় ভাইয়া? প্রকৃতিতে। আর বাকি যে 20টা মৌল আছে, এই 20টা মৌল গবেষণায়। কোথায় ভাইয়া? গবেষণায় বা ল্যাবে তৈরি করা হয়েছে, যেগুলাকে বলা হয় কৃত্রিম মৌল। কি মৌল ভাইয়া? কৃত্রিম মৌল। তাহলে আমাদের মোট এখন পর্যন্ত পৃথিবীতে সর্বাধুনিক যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীতে মৌল কয়টা? 118টা, যেটা চতুর্থ অধ্যায় গেলে ইনশাল্লাহ পাবা। এগুলা সম্পর্কে যত আলোচনা আছে ইতিহাস। আর সেই 118টা মৌল, যার গ্রুপ সংখ্যা হয়েছিল 18টা আর পর্যায় সংখ্যা হয়েছিল 7টা, অর্থাৎ 7টা পর্যায় এবং 18টা গ্রুপ নিয়ে তোমাদের যে আধুনিক পর্যায় সারণী, তার ভিতরে টোটাল মৌল আছে 118টা। সেই 118টা মৌলের 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টা মৌল কৃত্রিম ভাবে গবেষণায় তৈরি করা হয়েছে, অর্থাৎ মানুষের হাতে তৈরি। এতটুকু তো তোমরা বুঝতে পারছো নাকি ভাইয়া? তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া তুমি আর অন্য কোনো পদার্থ পাবা না, তাকে কি পদার্থ বলে ভাইয়া? মৌলিক পদার্থ বলে। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। অর্থাৎ তুমি যদি পানির কথা চিন্তা করো, আমরা যে পানি খাই, পানির সংকেত কি ভাইয়া? H2O। তুমি যে খাবারে লবণ খাও, খাবারের লবণের সংকেত কি? খাবারের লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ তুমি যদি পানিকে এবার ভাঙো, পানি ভাঙলে এখান থেকে হাইড্রোজেন পাবা, এখান থেকে কি পাবা? অক্সিজেন পাবা। তুমি যদি সোডিয়াম ক্লোরাইডকে ভাঙো, এখান থেকে সোডিয়াম পাবা আর কি পাবা? ক্লোরিন পাবা। তাহলে পানিকে যখন তুমি ভাঙতেছো, তখন সেখান থেকে হাইড্রোজেন পরমাণু আলাদা একটা পাইতেছো, অক্সিজেন একটা আলাদা পরমাণু পাইতেছো। তুমি যখন সোডিয়াম ক্লোরাইড ভাঙতেছো, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আলাদাভাবে পাইতেছো, ক্লোরিনকে আলাদাভাবে পাইতেছো। আমি কি কথা বুঝাইতে পারছি?
তাহলে তুমি একটা বস্তুকে যখন ভাঙতেছো বা একটা পদার্থকে যখন ভাঙতেছো, সেই পদার্থটা ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাইতেছো, তাহলে সেই পদার্থকে তুমি কি পদার্থ বলবো ভাইয়া? যৌগিক পদার্থ বলবা। তাহলে তুমি মোটামুটি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ তোমরা এখন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো। এবার দেখো, আসো আমাদের যে এতক্ষণ মৌল মৌল বললাম, মৌলটা কি? মৌল হয়েছিল ভাইয়া একটা পরমাণু। অর্থাৎ পরমাণু কি? পরমাণু হয়েছিল ক্ষুদ্রতম কণার একক, মানে এক একটা ক্ষুদ্রতম যে কণা আছে। অর্থাৎ তোমাদেরকে যদি বলি পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হলো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ পরমাণু হয়েছিল ছোট। পরমাণু কি? ছোট, একদমই ক্ষুদ্র। অর্থাৎ একটা সোডিয়াম কি? একটা পরমাণু। একটা অক্সিজেন কি? একটা পরমাণু। তারপর একটা ক্যালসিয়াম কি? একটা পরমাণু। ধরো একটা ক্যালসিয়াম, কিন্তু একটা ধাতু, আমরা সবাই জানি সেটা মৌল। তাহলে এই মৌলটা অসংখ্য পরমাণু দ্বারা গঠিত হয়েছে। তোমার কাছে এক টুকরা ক্যালসিয়াম আছে, এই এক টুকরা ক্যালসিয়ামের ভিতরে কয়েক লক্ষ কোটি কোটি কি আছে ভাই? ক্যালসিয়াম পরমাণু আছে না? তাহলে পরমাণু একদমই কি? ছোট জিনিস। যখন একাধিক পরমাণু মিলে কোনো নতুন একটা কোনো কিছু তৈরি করে, তখন তাকে কি বলা হয় ভাইয়া? অণু। অর্থাৎ পরমাণু ছোট, অণু তাইলে কি ভাইয়া? বড়। তুমি যদি একটা লবণের দানার কথা চিন্তা করো, একটা লবণের দানা কি? একটা অণু। সে লবণের দানার ভিতরে কি থাকে ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড। সেই সোডিয়াম ক্লোরাইডের ভিতরে অর্থাৎ একটা আলাদা সোডিয়াম আছে, একটা আলাদা ক্লোরিন আছে। অর্থাৎ সোডিয়াম হয়েছিল একটা পরমাণু, ক্লোরিন হয়েছিল একটা পরমাণু। তাহলে সোডিয়াম একটা পরমাণু, ক্লোরিন আলাদা একটা পরমাণু, এই একাধিক পরমাণু মিলে উৎপন্ন হয়েছে কি ভাইয়া? একটা অণু। তাহলে অণু বড়, পরমাণু ছোট। যাহাই অণু তাহাই যৌগ, যাহাই পরমাণু তাহাই মৌল। এই কথাটা কি মনে থাকবে তোমাদের? যাহাই পরমাণু তাহাই কি ভাইয়া? মৌল। যাহাই অণু তাহাই কি? যৌগ। তাহলে মৌল যৌগ সম্পর্কে তোমরা আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তাহলে মৌল যৌগ যদি তোমরা ক্লিয়ার হও, এখন আসো এই পরমাণু কি কি দ্বারা গঠিত? পরমাণুর স্ট্রাকচারটা কি? একটা পরমাণু তো সে পরমাণু, সেই পরমাণুটা সে কি দ্বারা গঠিত? একটা পরমাণু তিনটা জিনিস দ্বারা গঠিত। একটা পরমাণু কয়টা জিনিস দ্বারা গঠিত ভাইয়া? তিনটা জিনিস দ্বারা গঠিত। অর্থাৎ একটা পরমাণু প্রোটন দ্বারা গঠিত, নিউট্রন দ্বারা গঠিত, ইলেকট্রন দ্বারা গঠিত। তাহলে একটা পরমাণু কি কি দ্বারা গঠিত? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন আর নিউট্রন হয়েছিল স্থির, আর ইলেকট্রন কি ভাইয়া? গতিশীল। প্রোটন নিউট্রন স্থির, আর ইলেকট্রন কি? গতিশীল। প্রোটন নিউট্রন স্থির, আর ইলেকট্রন কি ভাইয়া? গতিশীল। এতটুকু ক্লিয়ার? তাহলে একটা পরমাণু কি কি দ্বারা গঠিত? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন নিউট্রন স্থির, ইলেকট্রন গতিশীল। প্রোটন নিউট্রন স্থির। আচ্ছা ঠিক আছে, এবার চিন্তা করো একটা নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াস কি কি দ্বারা গঠিত ভাইয়া? একটা নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। একটা নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুর কেন্দ্রে কে অবস্থান করে? পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। পরমাণুর কেন্দ্রে কে অবস্থান করে ভাইয়া? নিউক্লিয়াস অবস্থান করে। পরমাণু কেন্দ্রে কি অবস্থান করে? পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। নিউক্লিয়াস কি কি দ্বারা গঠিত? নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। প্রোটন আর নিউট্রন কি? স্থির। ইলেকট্রন কি ভাইয়া? গতিশীল। ইলেকট্রন কি করে? পরমাণুর কেন্দ্রে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কি করে? পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে
তার নিজ কক্ষপথ অনুযায়ী, তার নিজ কক্ষপথ অনুযায়ী চারদিকে ঘোরে। তাহলে কি পেলাম? একটা পরমাণু প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দ্বারা গঠিত। প্রোটন, নিউট্রন স্থির, ইলেকট্রন গতিশীল। প্রোটন, নিউট্রন দিয়ে নিউক্লিয়াস গঠন করে। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। নিউক্লিয়াস প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার নিজ কক্ষপথ অনুযায়ী ইলেকট্রন চারদিকে ঘুরতে থাকে। এবং যদি এই কথা বলি তাহলে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে। এখন প্রোটন হইল পজিটিভ অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট, ইলেকট্রন হইল ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর নিউট্রন হইল সে নিরপেক্ষ চার্জ বিশিষ্ট, অর্থাৎ তার কোনো চার্জ বা আধান নেই। এই কথাটা মনে থাকবে। তাহলে প্রোটন কি? প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন নিরপেক্ষ। এতটুকু মোটামুটি ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমাদের মোটামুটি একটা পরমাণুর ভিতরে যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে, এটা মোটামুটি আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো, একটা প্রোটনের ভিতরে, একটা প্রোটনের আপেক্ষিক ভর কত? 1। নিউট্রনের আপেক্ষিক ভর কত ভাইয়া? 1। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? 0। কেন 0? কারণ এই পৃথিবীতে সবচেয়ে হালকা বস্তুই হলো ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনের ভর এতটাই কম, এতটাই কম, এতটাই নগণ্য যে তার আপেক্ষিক ভর হিসাব যদি তুমি করো তাহলে সেটাকে 0 ধরা হয়। এরপরে চিন্তা করো প্রোটন, একটু আগে আমরা বললাম যে প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, অর্থাৎ প্রোটনের আধান এই কারণে +1 ধরা হয়েছে, ইলেকট্রনের আধান -1 ধরা হয়েছে। নিউট্রন নিরপেক্ষ ছিল বিধায় নিউট্রনের আপেক্ষিক আধান কত ভাইয়া? 0। এখন তাদের প্রকৃত ভর, এগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে কারণ তোমাদের এমসিকিউতে এটা আসতে পারে। তাহলে প্রোটনের প্রকৃত ভর কত ভাইয়া? 1.673 × 10⁻24 গ্রাম। নিউট্রনের প্রকৃত ভর 1.675 × 10⁻24 গ্রাম। ইলেকট্রনের প্রকৃত ভর 9.110 × 10⁻28 গ্রাম। এটা মুখস্থ করতে হবে কারণ এটা ম্যাথমেটিক্যাল টার্মে আমাদের আসবে। বুঝাইতে পারছি? তাহলে এটা একদম পুরোপুরি মুখস্থ করে ফেলবা। যদি ওটা কেজিতে মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এরপরে প্রোটন, তার প্রকৃত আধান কত? +1.60 × 10⁻19 কুলম্ব। ইলেকট্রনের প্রকৃত আধান কত? -1.60 × 10⁻19 কুলম্ব। অর্থাৎ দুটোটারই কি সেম প্রকৃত আধান, জাস্ট প্রোটনটা প্লাস, ইলেকট্রনটা কি মাইনাস। নিরপেক্ষ যেহেতু নিউট্রন, তাই নিউট্রনের প্রকৃত আধান কত? 0। নিউট্রনের প্রকৃত আধান 0, নিউট্রনের আপেক্ষিক আধানও কি 0। বুঝতে পারছি ভাইয়া? যদি এগুলা সবাই বুঝতে পারো তাহলে আমাদের মোটামুটি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। এবার আসো, এবার সবাই আসো যে তোমরা যে মৌলগুলা পড়তেছো, অর্থাৎ তোমাদের পর্যায় সারণীতে 118টা মৌল আছে। কয়টা মৌল আছে ভাইয়া? 118টা মৌল আছে। এই 118টা মৌলর এক একটা নাম আছে নাকি? অর্থাৎ তোমাদের বইতে তৃতীয় চ্যাপ্টারে মৌলের প্রতীক সম্পর্কে একটা কথা বলা আছে। অর্থাৎ প্রত্যেকটা মৌলের প্রতীক তাদের নামের প্রথম অক্ষর দিয়ে করা হয় ম্যাক্সিমাম। অর্থাৎ তাদের ভিতরে আবার কিছু কিছু নাম আছে যেগুলা ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দগুলা যেগুলা, ওগুলা থেকে একটু ভিন্ন টাইপের আর কি নাম আসে। যেমন তুমি যদি চিন্তা করো যে সোডিয়াম, এটার নাম আমি বলতেছি সোডিয়াম, কিন্তু এটা ল্যাটিন নাম, অর্থাৎ এটা অরিজিনাল যে নাম সেটা হয়েছে হলো NaTrium, ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম। অর্থাৎ ন্যাট্রিয়ামের থেকে Na নেওয়া হয়েছে, যেটাকে আমরা সোডিয়াম হিসেবে চিনি। অর্থাৎ এটা একটা ল্যাটিন শব্দ। এটা একটা কি শব্দ ভাইয়া? ল্যাটিন শব্দ। তুমি যদি ইংরেজি নামগুলো চিন্তা করো, তুমি যদি কার্বনের কথা চিন্তা করো, তুমি যদি ক্লোরিনের কথা চিন্তা করো, তুমি যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করো, যে ক্যালসিয়াম Ca নাকি, অর্থাৎ ক্যালসিয়াম, তাহলে সেখান থেকে কি নিছি ভাইয়া? দুইটা অক্ষর নিছি, Ca। আবার যদি কার্বনের কথা চিন্তা করো, C,
অর্থাৎ কার্বন, নাকি? যদি ভুল না করি তাহলে কার্বন তো এইভাবে, অর্থাৎ কার্বনের সি বড় হাতের যে অক্ষরটা, অর্থাৎ যে অক্ষরই থাকুক, যে নামটাই থাকুক, সেই নামের প্রথম অক্ষরটা নিতে হবে এবং মৌলের প্রতীকের ক্ষেত্রে প্রথম অক্ষরটা সব সময় বড় হাতের হইতে হবে। কথা বুঝাইতে পারছি? এরপরে যদি দুইটা তুমি অক্ষর নাও, তাহলে ওই দুইটা অক্ষরের দ্বিতীয় নম্বর অক্ষরটা অবশ্যই ছোট হাতের হবে, কিন্তু প্রথম অক্ষরটা তোমাকে কি করতে হবে ভাইয়া? বড় হাতেরই দিতে হবে। এবং এগুলা কিছু কিছু ল্যাটিন শব্দ আছে, সেই ল্যাটিন শব্দ থেকেও এদেরকে কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। তোমরা যদি তোমাদের বইয়ের দিকে তাকাও, তাহলে বইয়ের দিকে তাকাইলে তোমরা যদি মৌলের প্রতীকের যে তোমাদের টপিকটা আছে সেটার ভিতরে যাও, তাহলে তুমি সেখানে কিছু ছক দেখতে পারবা, যেখানে ল্যাটিন নাম দেওয়া থাকবে, যেখানে ইংরেজি নাম দেওয়া থাকবে, সেই অনুযায়ী তাদেরকে নামকরণ করা হয়েছে। আশা করি জাস্ট এগুলো যদি তোমরা একটুখানি পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবা। এরপর তোমাদের পর্যায় সারণীতে গেলে, পর্যায় সারণীর ভিতরে তোমাদের সাপোজ এইভাবে সোডিয়াম দেওয়া থাকে, যার উপরে এইভাবে দেওয়া থাকে 23, নিচে এইভাবে দেওয়া থাকে 11। এখন 23 আর 11 কেন দিন বলো তো ভাইয়া? একটু বলো তো। এই 23 কি? তার ভর সংখ্যা। 23 কি ভাইয়া? ভর সংখ্যা। আর এই 11 হয়েছিল তার পারমাণবিক সংখ্যা। কোন মৌলের পারমাণবিক সংখ্যা হয়েছিল তার সিরিয়াল নম্বর। কোন মৌলের পারমাণবিক সংখ্যা কি ভাইয়া? তার সিরিয়াল নম্বর। অর্থাৎ কোন মৌলের পারমাণবিক সংখ্যা সমান সমান ওই মৌলের প্রোটন সংখ্যা সমান ওই মৌলের ইলেকট্রন সংখ্যা। এটা যেন তোমাদের একদম পুরোপুরি মুখস্থ থাকে অথবা মনে থাকে। অর্থাৎ কোন মৌলের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা তুমি যখনই জানতে পারবা, যখন ওই মৌলটার পারমাণবিক সংখ্যা জানতে পারবা। অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়ামের প্রোটন সংখ্যা +11, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা -11। যেহেতু ইলেকট্রন আমরা প্রথমেই পড়ছি, ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, এই কারণে প্রোটন কি +11, ইলেকট্রন কি ভাইয়া? -11। আর পারমাণবিক সংখ্যা তার কত ভাইয়া? 11। তাহলে কোন একটা মৌলের যদি নিচে কোন একটা জিনিস লেখা থাকে, তাহলে সেটাকে কি বলবো ভাইয়া? পারমাণবিক সংখ্যা। আর উপরে যে জিনিসটা দেওয়া থাকবে সেটাকে বলা হবে ভর সংখ্যা। এখন ভর সংখ্যা কিভাবে নির্ণয় করে? ভর সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস কি ভাইয়া? নিউট্রন সংখ্যা। এখন সোডিয়ামের ভর সংখ্যা কত? সোডিয়ামের ভর সংখ্যা 23। কিভাবে পাইছি? কারণ তার প্রোটন সংখ্যা হয়েছিল 11 আর নিউট্রন সংখ্যা হয়েছিল 12। তাহলে 11 12 কত হয় ভাইয়া? 23। অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা হবে ভর সংখ্যা, নিচে যেটা থাকবে সেটা থাকবে হয়েছিল পারমাণবিক সংখ্যা। এইভাবে একটা মৌলের ভর সংখ্যা নির্ণয় করা যায়। সেই ভর সংখ্যা থেকে তুমি যদি চাও প্রোটন সংখ্যা নির্ণয় করতে, প্রোটন সংখ্যা নির্ণয় করতে পারবা। যে প্রোটন সংখ্যা সমান সমান কি? নিউট্রন সংখ্যাটা জাস্ট এই সাইডে পাঠিয়ে দিবা, তাহলে ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা হবে কি? সমান সমান প্রোটন সংখ্যা। তুমি যদি চাও নিউট্রন সংখ্যা নির্ণয় করতে, তাহলে ভর সংখ্যা থেকে তুমি জাস্ট প্রোটন সংখ্যা বিয়োগ দিবা, তাহলে সেখান থেকে কি পাবা? নিউট্রন সংখ্যা পাবা। তাহলে তুমি কি নিউট্রন সংখ্যা বুঝতে পারছো, প্রোটন সংখ্যা বুঝতে পারছো। এবং পারমাণবিক সংখ্যা কি বললাম ভাইয়া? যে পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি তুমি কোনো একটা মৌলের জানো, তাহলে তার তুমি প্রোটন সংখ্যাও জানবা, ওই মৌলের ইলেকট্রন সংখ্যাও জানতে পারবা। এবার আসো তোমাদের যে সংকেত লেখে, সংকেত অনুযায়ী যে নামকরণ, এগুলো আসলে তোমরা আর একটু যদি উপরে ওঠো, অর্থাৎ চ্যাপ্টার 5ম চ্যাপ্টারে যদি যাও বা 7ম চ্যাপ্টারে যদি যাও, সেখানে তোমরা এগুলোর নামকরণ আস্তে আস্তে ইনশাল্লাহ কি করতে পারবে ভাইয়া? শিখতে পারবে। এখন কথা হয়েছিল তাদের প্রতীক বা তাদের সংকেত। প্রতীক তো আমরা দেখাই ফেলছি। তাদের সংকেত যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনকে কিভাবে প্রকাশ করা হয়? N2 আকারে প্রকাশ করা হয়। তুমি যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করো, NH3, এটাকে কি বলা হয় ভাইয়া? অ্যামোনিয়া বলা হয়, অ্যামোনিয়া বলা হয়। এরপরে যদি থাকে কি? ক্লোরিন, তাকে ক্লোরিন গ্যাস বলা হয়। এরপরে কি বলা হয়? H2SO4, এটাকে কি বলা হয়? সালফিউরিক অ্যাসিড বলা হয়, হাইড্রোজেন সালফেট। অর্থাৎ এই নামকরণগুলা এটা আস্তে আস্তে তোমরা কি করতে পারবা? শিখতে পারবা ইনশাল্লাহ। এটা যখন 5ম চ্যাপ্টার ভাইয়া পড়াবো ইনশাল্লাহ,
সপ্তম চ্যাপ্টার পড়াবো, তখন সেখানে এইগুলার নামকরণ ইনশাল্লাহ ভাইয়া শিখাই দেবো। ঠিক আছে ভাইয়া, আপাতত আমাদের এই চ্যাপ্টারে এটা লাগবে না। ওকে, আচ্ছা এবার আসো, আমাদের সংকেত চেনা শেষ, প্রকৃত ভর, প্রকৃত আধান, এগুলো মোটামুটি আমরা কি করতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। এখন কথা হয়েছে হলো যে আমাদের এই টপিকে টাইপ 1 এর ভিতরে যে লাস্ট টপিকটা, সেটা হচ্ছে হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণুর মডেল আর হলো বোরের পরমাণুর মডেল। তোমাদের বইতে এই দুইটা মডেলই দেওয়া আছে। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে এবং বোরের পরমাণু মডেল 1913 সালে কি করা হয়েছে, প্রদান করা হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে সে বলছেন যে পৃথিবী একটা গ্রহ আর সূর্য কি একটা নক্ষত্র। তো পৃথিবীর বাইরে যে আরো যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো পৃথিবীর নক্ষত্র, অর্থাৎ সরি আমি আবার বলতেছি, আজকে আমাদের টাইপ 1 এর শেষ টপিক, অর্থাৎ রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে প্রদান করা হয়েছে আর বোরের পরমাণু মডেল 1913 সালে প্রদান করা হয়েছে। রাদারফোর্ড স্যার বলতেছেন যে পৃথিবী যেভাবে সূর্যের চারদিকে ঘুরে এবং বাকি যে গ্রহগুলোও সূর্যের চারদিকে ঘুরে, সেভাবে পরমাণুর কেন্দ্রেও প্রোটন আর নিউট্রন থাকে, অর্থাৎ নিউক্লিয়াস থাকে, এবং ইলেকট্রন সেও কি করতে থাকে, তার কক্ষপথ অনুযায়ী চারদিকে ঘুরতে থাকে। এখন তার কক্ষপথটা কেমন হবে সেটা রাদারফোর্ড কি করে নাই, বলে দিয়ে যায়নি। তিনি বলছেন যে সৌরজগতে যেইভাবে সূর্যকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, সেইভাবে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করেও কি করতেছে, ইলেকট্রন ঘুরতেছে। এখন কথা হয়েছিল পৃথিবীতে তো মহাকাশে আমরা যেটা কথা বলতে, যে মহাকাশের কথা বলি, যে মহাকাশে সৌরজগতের সাথে পৃথিবীর এরকম তো কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। এখন কথা হয়েছিল, সে তো বলতেছিল যে প্রোটন কি ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে প্রোটন যে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সে ইলেকট্রনগুলা সে এইভাবে তার কেন্দ্রের দিকে কি করতে থাকে, ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো কি থাকে ভাই, তার কেন্দ্রের দিকে ঘুরতে থাকে এবং কেন্দ্রের দিকে ঘুরে ঘুরে সে একটা সময় কোথায় চলে আসে, একদম তার পরমাণুর কেন্দ্রে চলে আসে। যখন পরমাণুর কেন্দ্রে চলে আসে তখন সে তার নিজস্ব যে শক্তি বা নিজের যে একটা অস্তিত্ব, সেটা সে কি করে, হারায় ফেলে, অর্থাৎ তার শক্তি হারায় ফেলে। তিনি বলতেছেন যে ইলেকট্রন কি করে, তার শক্তি হারায় ফেলে। তিনি বলতেছেন যে ইলেকট্রন তার কক্ষপথ অনুযায়ী ঘুরে 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 এসে যখন পরমাণুর কেন্দ্রে চলে আসে সে তার শক্তি হারায় ফেলে। এখন এই কথাটা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে সে বলছিল কি, মিথ্যা কথা। এই কথাটা ভুল এই কারণে যে পরমাণুর যে ইলেকট্রন আছে, সে ইলেকট্রনের কখনো কি হইতে পারে না, তার শক্তি হারাইতে পারে না। যদি তার শক্তি হারাইয়ে ফেলে তাহলে সে তো তার অস্তিত্বই হারাই ফেলবে। অর্থাৎ তিনি রাদারফোর্ড যেটা বললো যে শক্তি হারাইয়ে ফেলবে, সে কথাটা ভুল। তো তারপরে 1913 সালে বোরের পরমাণু মডেল বলল যে হ্যাঁ, ইলেকট্রন তার বৃত্তাকার পথ অনুযায়ী ঘুরতে থাকে। কাকে, পরমাণুকে কেন্দ্র, পরমাণুর কাকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে ভাইয়া, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এবং তিনি এটাও বলল যে নিউক্লিয়াসকে যে কেন্দ্র করলো এবং তার যে একটা কক্ষপথ আছে, এক কক্ষপথের ইলেকট্রন আর কক্ষপথে যাইতে পারবে না। অর্থাৎ এক কক্ষপথের ইলেকট্রন আর কক্ষপথে সে কি করতে পারবে না, যাবে না। যদিও যায় তখন সেখানে কি হবে ভাইয়া, তখন সেখানে শক্তি হয়তো নির্গত হবে অথবা শক্তি কি হবে, শোষিত হবে। এখন কথা হচ্ছে হলো, যখন শক্তি শোষিত হবে বা শক্তি নির্গত হবে, তখন সেখানে আবার কৌণিক ভরবেগ
বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেই সূত্রগুলো সেখানে পড়াইতে হবে, ঠিক আছে? তো ওদিকে আমরা একটু না যাই, শক্তি স্তরে যে ইলেকট্রন কৌণিক ভরবেগ ওগুলোর ভিতরে একটু পরে যাই, ওগুলো টাইপ 4 দেওয়া আছে। এখন কথা হয়েছে হলো এই যে পরমাণুর কেন্দ্রে ইলেকট্রনগুলো থাকে প্রত্যেকটা কক্ষপথে, পরমাণু কেন্দ্রে তো নিউক্লিয়াস আছে, অর্থাৎ পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন কি অবস্থিত। ইলেকট্রন তার নিজ নিজ কক্ষপথ চারদিকে কি করে, ঘোরে। এখন তিনি বলতেছেন যে এক একটা কক্ষপথে নাম এক একটা, অর্থাৎ প্রথমটা হচ্ছে হলো কে শেল, দ্বিতীয়টা হচ্ছে হলো এল শেল, তৃতীয়টা হচ্ছে হলো এম শেল, আর চতুর্থটা হচ্ছে হলো এন শেল। অর্থাৎ এটাকে কে শেল বলে, এল শেল বলে, এম শেল বলে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? চিত্রটা একটু ভালোভাবে আঁকি, একটু খেয়াল কর, একটু খেয়াল কর। যদি আমার চিত্র হয় নাই তুমি সুন্দরভাবে গোল করে আনবা। তো এই যে পরমাণুর কেন্দ্রে ভাইয়া নিউক্লিয়াস গুলা, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কি করতেছে, তার চারদিকে ঘুরতেছে। ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রন আবার কিভাবে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। একটু খেয়াল কর, তাহলে এই যে ইলেকট্রন ভাইয়া আছে, এই যে ইলেকট্রনগুলা থাকে, এই ইলেকট্রনগুলা এক একটা কক্ষপথ, তার আবার এক একটা কি আছে, নাম আছে। যেমন এটা কে শেল, এটা এল শেল, এটা কি শেল, এম শেল। আমাদের টাইপ 2 ক্লাসে কোয়ান্টাম সংখ্যা যখন পড়াবো তখন এই কে শেল, এল শেল, এম শেল সম্পর্কে তোমরা ইনশাল্লাহ কি করতে পারবা, জানতে পারবা। তো এই যে ভাইয়া কে শেল, এল শেল, এম শেলের কথা বলতেছি, এটা যে বোর পরমাণু আছে, মডেল তৈরি করে গেছেন তিনি, যে নিলস বোর বিজ্ঞানী, তিনি কি করছেন, এই কথা বলে গেছেন। অর্থাৎ তিনি বলছেন যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘোরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা শেল বলা হয়। এগুলাকে কে শেল, এল শেল, এম শেল, এন শেল দ্বারা কি করা হয় ভাইয়া, প্রকাশ করা হয়। এখন এই কে শেলের আবার ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, এই ধারণ ক্ষমতা 2n² পর্যন্ত। এগুলো হচ্ছিল টাইপ 2 এর পড়া, বুঝতে পারছি? এখন বোরের পরমাণু মডেল তার সীমাবদ্ধতা কোন জায়গায়, তিনি তো সাফল্য পাইছেন। তিনি সাফল্য পাইছেন এইভাবে যে রাদারফোর্ড যে পরমাণু মডেলটা আছে, ওটার যে সৌরজগৎকে কেন্দ্র করে কি করে, গ্রহ উপগ্রহ কি করতেছে, গ্রহ উপগ্রহগুলা যে সূর্যকে কেন্দ্র করে রাদারফোর্ড বললো যে ঘুরতেছে, যে ঘুরতেছে, ইলেকট্রন গুলো তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতেছে, চারদিকে ঘুরতেছে। এখন ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে তিনি কোনো কথা বলে জানি, অর্থাৎ রাদারফোর্ড ইলেকট্রনের আকার সম্পর্কে কোনো কথা বলেননি, ইলেকট্রনের আকার সম্পর্কে কি করে নাই, কোনো কথা বলেন নাই। যেটা কে বলছেন, বোর বলছেন। এটাই তার কি সাফল্য, এটা তার কি ভাইয়া সাফল্য। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের ইলেকট্রনের আকার সম্পর্কে বলা হয় নাই, কিন্তু বোরের ইলেকট্রন আকার সম্পর্কে কি করে গেছেন, বলে গেছেন। আচ্ছা, তাহলে এরপরে রাদারফোর্ড পরমাণু মডেলের পরমাণুর শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কি ধরনের পরিবর্তন ঘটবে সে কথা বলা হয় নাই, কিন্তু বোরের পরমাণু মডেলে এই কথা কি হয়েছে, বলা হয়েছে। অর্থাৎ শক্তি শোষণ হবে নাকি শক্তি নির্গত হবে, শোষিত হবে, সেই সম্পর্কে বোর কি করছেন, কথা বলছেন, কিন্তু রাদারফোর্ড এই সম্পর্কে কোনো কথা বলে যাইতে পারেন নাই। কথা বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, তার যে সীমাবদ্ধতা আছে, এখন বোরের তো একটা সীমাবদ্ধতা আছে, সেই বোরের সীমাবদ্ধতা কি ছিল ভাইয়া? বোরের সীমাবদ্ধতা ছিল বোর পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী আকার ব্যবহার করা যায় না। আমাদের এটার হিসাব তুমি কি করতে পারবে না, বোরের পরমাণু মডেল দ্বারা তৈরি করতে পারবা না। অর্থাৎ বোরের পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তাহলে তার সীমাবদ্ধতা কি? বোরের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা একাধিক ইলেকট্রনের, নাকি একাধিক ইলেকট্রনের বিশিষ্ট
পরমাণুর বর্ণালী কি করতে পারে নাই, প্রকাশ করতে পারে নাই। এরপর দ্বিতীয়টা কি ভাইয়া, বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পরমাণু মডেল বর্ণালীতে একটি মাত্র কি করা যায়, বর্ণালী দেখা যায়, এটা সে বলছে। কিন্তু পরবর্তীতে আধুনিক যন্ত্রের মাধ্যমে দেখা যাইতেছিল যে না, শুধু একটা রেখা পাওয়া যায় না বা একটা বর্ণালী পাওয়া যায় না, একাধিক বর্ণালী পাওয়া যায়। তো এই জিনিসটাও সে কি করে যায় নাই, সে আবিষ্কার করে যাইতে পারে নাই। তো বোরে পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলা আছে, কিন্তু উপবৃত্তাকারের কথা বলে নাই। অর্থাৎ পরবর্তীতে এটা জানা গেছে যে পরমাণুর ইলেকট্রন গুলা শুধুমাত্র বৃত্তাকার পথেই ঘোরে না, উপবৃত্তাকার পথেও কি করে ভাইয়া, ঘোরে। তো সেই সম্পর্কেও আমাদের বোর স্যার নিলস বোর সে কি করে নাই, কথা বলে যাইতে পারেন নাই। তো এই ছিল তার সীমাবদ্ধতা, অর্থাৎ তার সীমাবদ্ধতা হয়েছিল তিনটা। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মডেল যে বর্ণালী আছে, পরমাণু যে বর্ণালী, সেটা সে কি করতে পারে নাই, তৈরি করে যাইতে পারে নাই। এরপরে দ্বিতীয় নম্বরটা কি ভাইয়া, দ্বিতীয় নম্বরটা কি, দ্বিতীয় নম্বরটা হচ্ছে হলো ইলেকট্রন শক্তি স্তর গমন করলে প্রতিটি রেখা একাধিক বর্ণালীর সৃষ্টি করে। এইটা সে কি করে নাই, তৈরি করে যেতে পারে নাই। এবং 3 নম্বরে ইলেকট্রন উপবৃত্তাকার পথে ঘোরে, উপবৃত্তাকার পথে ঘোরে, এইটাও সে কি করতে পারে নাই, তৈরি করতে যেতে পারেন নাই। অর্থাৎ তার এই তিনটা ছিল কি ভাইয়া, সীমাবদ্ধতা। তো এই ছিল তোমাদের টাইপ 1 এর ক্লাস। অর্থাৎ টাইপ 1 এ আমাদের এই পর্যন্তই শেষ। টাইপ 2 তে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তাহলে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যখন আলোচনা করব তখন ইনশাআল্লাহ তোমরা কে শেল, এল শেল, এম শেল, এন শেল এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। এখন তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো তাহলে আশা করি অবশ্যই দ্বিতীয় ক্লাসটা ভালোভাবে আবার করবে। এখন ভাইয়া তোমাদের যদি অন্য কোনো সাবজেক্ট, অর্থাৎ সায়েন্সের বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, তো এইগুলোর ভিতরে যদি তোমাদের কোনো টপিকে সমস্যা থাকে তাহলে ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভাইয়া সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে চেষ্টা করব সেগুলো সমাধান করার। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ইনশাআল্লাহ আগামীকাল ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সবার সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।